নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কলকাতা ডার্বি কবে হবে এবং কোথায় হচ্ছে তার কিন্তু পাকাপাকি আপডেট দিয়ে দেওয়ার আছে। তার পাশাপাশি বাংলা দল থেকে একাধিক ফুটবলার কিন্তু এইবার আইএসএল এর একাধিক ক্লাবের থেকে চুক্তি পাচ্ছে, সেটা নিয়েও আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি মোহনবাগানের সিনিয়র দলের জন্য মোহনবাগান কোন প্লেয়ারকে টার্গেট করে রেখেছে, জেসন কামিংস কি সামান্য অখুশি, কেন বলছি, এবং তার পাশাপাশি আইএসএল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখছি বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন আছেন সকলকে বলবো ধন্যবাদ, আমাকে এরকম করে সাপোর্ট করে যান। আমি কিন্তু আপনাদের খেলার সমস্ত রকম আপডেটসই দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে কলকাতা ডার্বির আপডেটটা দিই। খুবই দুঃখজনক এবং প্রচণ্ড হতাশ হয়েই বলছি, 11ই জানুয়ারি কলকাতা ডার্বিটা হবে, কিন্তু সেটা কলকাতায় হবে না। এবং আমি বহুদিন দিয়েই বলে আসছি, অনেকদিন আগেকার ভিডিওতেও বলেছি আমি, মানে এক থেকে এক সপ্তাহ দু সপ্তাহ আগের ভিডিওতেও বলেছিলাম আমি যে এফএসডিএল আর আইএসএল এর ফিকচার্সে কোনো পরিবর্তন করবে না, এবং সেটাই এই মুহূর্তে কিন্তু প্রায় 70-80% কনফার্ম যে আইএসএল এর ডার্বিতে আর ডেট পরিবর্তন হবে না। অর্থাৎ 11 তারিখই ডার্বি হবে, কিন্তু সেই ডার্বিটা হবে নয় উড়িষ্যা নয় জামশেদপুরে। অর্থাৎ এই দুই মাঠের মধ্যে যে কোনো একটা মাঠে কিন্তু আমরা ডার্বিটা দেখতে পারবো, যেটা খুবই হতাশাজনক। আজ পর্যন্ত আমি এত ফুটবল দেখেছি, সেখানে কিন্তু আমি কোনোদিন এটা দেখিনি যে কোনো ফেস্টিভ্যালের জন্য কোনো ফুটবল ম্যাচ মানে অন্য জায়গায় করতে হয়েছে বা এরকম কিছু। হ্যাঁ, করোনার সময় একটা ব্যাপারটা আলাদা ছিল, সেটা কিছু করার নেই, কিন্তু তাছাড়া এটা খুবই মানে একটা হতাশাজনক ব্যাপার। ডার্বির মতো এত বড় ম্যাচ সেখানে পুলিশ দিতে পারছে না, খুবই দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে এই কথাটা। কারণ ডার্বি শুধু এক বেলার ব্যাপার, হয়তো বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্তই পুলিশ দিতে হতো, এবং ডার্বিতে কটা পুলিশ লাগবে, মেবি হয়তো 100টা পুলিশ বা 150টা পুলিশ। তো খুবই হতাশাজনক ব্যাপার যে ইন্ডিয়ান ফুটবল সবসময় কম্প্রোমাইজ করে, মিটিং মিছিল, তারপরে অন্যান্য ফেস্টিভ্যাল, তারপরে ক্রিকেট, ফুটবলকেই প্রত্যেকবারে সাফার করতে হচ্ছে। তো যাই হোক, 11ই জানুয়ারি ডার্বিটা হবে, সেটা জামশেদপুর অথবা উড়িষ্যার মধ্যে যে কোনো একটা ভেন্যুতে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে বাংলা দলের জন্য খুবই ভালো কথা, কারণ এইবারে সন্তোষ ট্রফিতে বাংলা দল যখন চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে বাংলা দলের একাধিক প্লেয়ার কিন্তু আইএসএল এর একাধিক টিম থেকে কিন্তু অফার পাচ্ছে। আশা করব আগামী 5-6 সিজনের মধ্যে আমরা আইএসএল এ সমস্ত দলে 3-4টে করে ভালো ভালো বাংলা প্লেয়ার দেখতে পারবো, বাংলার প্লেয়ার দেখতে পারবো। কারণ সত্যি কথা বলতে এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছে কিন্তু বাংলার 3 প্রধান ক্লাব, এবং তার পাশাপাশি কেরালার ক্লাব আর গোয়ার ক্লাব। তো আমি মনে করি তাই বাংলার ফুটবলারদের কিন্তু চমকে ওঠা, বাংলার ফুটবলারদের ভালো করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এইবারে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু একাধিক বাঙালি প্লেয়ার কিন্তু একাধিক আইএসএল ক্লাব থেকে অফার পাচ্ছে, যেটা একটা ভালো পজিটিভ নিউজ বাংলা ফুটবলের জন্য। সন্তোষ ট্রফি 2024-এর গোল্ডেন বুট উইনার রবি হাসদা, তাকে কিন্তু বাংলার 3 প্রধান ক্লাবের মধ্যে 2 ক্লাব ইস্টবেঙ্গল আর মোহামেডান, এরা দুজন কিন্তু নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে। তবে এখনও কিন্তু রবি হাসদাকে কোনো ক্লাবই অফিসিয়ালি কোনো চুক্তি অফার করেনি। তো দুজনেই কিন্তু নেওয়ার ইন্টারেস্ট আছে। তো দেখা যাক রবি হাসদা সন্তোষ ট্রফির এই গোল্ডেন বুট উইনার প্লেয়ারটাকে কোন দল নিতে পারে। তবে রবি হাসদা তিনি কিন্তু নিজে ইন্টারভিউতে জানিয়েছেন তিনি মোহনবাগান দলে খেলতে চান, মোহনবাগান দল তার প্রিয় ক্লাব। তো দেখা যাক এরপরে মোহনবাগান রবি হাসদাকে নেওয়ার চেষ্টা করে কিনা। তো দেখা যাক রবি হাসদাকে কোন দল নিতে পারে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। খুবই ভালো খবর প্রবীর দাসকে নিয়ে। প্রবীর দাস তিনি কিন্তু খুব ভালো ক্লাবে লোন ডিলে গেছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই আমি বলতেই পারি আইএসএল এ বিগত 4 সিজন যদি ধরি, মোহনবাগানের পরে সবথেকে সাকসেসফুল টিম সেটা মুম্বাই সিটি এফসি। তো খুবই ভালো ক্লাবে প্রবীর দাস গেছে। প্রবীর দাস যদি মুম্বাইয়ে গিয়ে ভালো খেলে, তাহলে অবশ্যই কিন্তু প্রবীর দাস আইএসএল এ হয়তো মুম্বাই তাকে আবার লোন থেকে পার্মানেন্ট ডিলে সই করতে পারে। তো প্রবীর দাস, তাকে বেস্ট অফ লাক। আশা করবো তিনি মুম্বাইয়ের জন্য খুবই ভালো ডিফেন্স করবে, ভালো ভালো অ্যাসিস্ট করবে, ভালো পারফরমেন্স করবে। তো প্রবীর দাসের জন্য গুড নিউজ যে প্রবীর দাস তিনি মুম্বাই দলে কিন্তু লোনে চলে গেছে। হায়দ্রাবাদের আরও এক তরুণ প্লেয়ার আব্দুল রাবি, তাকে কিন্তু নেওয়া ইন্টারেস্ট দেখিয়েছে মোহনবাগান দল। মোহনবাগান তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আব্দুল রাবিকে নেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আব্দুল রাবিকে নিতে পারবে না মোহনবাগান। তাই মোহনবাগান চেষ্টা করবে সামার ট্রান্সফার উইন্ডো সেইখানে যাতে আব্দুল রাবিকে নিতে পারে। আব্দুল রাবিকে অনেকদিন ধরেই মোহনবাগান স্কাউট করে আছে। তো দেখা যাক আব্দুল রাবিকে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান নিতে পারে কিনা।
কারণ আব্দুল রাবি তিনি কিন্তু এমন এক প্লেয়ার যিনি কিন্তু মানবীর সিং এর অ্যাবসেন্সে রাইট উইং এবং আশিস রায়ের অ্যাবসেন্সে রাইট ব্যাকেও খেলতে পারে। তাই মোহনবাগান কিন্তু পুরোপুরি চেষ্টা করবে এক ডান প্রান্তের কিন্তু ভালো প্লেয়ারকে নিতে, কারণ অলরেডি সুভাশিস বোস তার ইঞ্জুরি থাকলে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসও তার ইঞ্জুরি থাকলে আশিক কুরুনিয়ান, অর্থাৎ একটা ব্যাকআপ আছে। তো সেই ব্যাকআপটা কিন্তু মোহনবাগানের রাইট উইংয়ে নেই, তাই জন্য কিন্তু মোহনবাগান একটা দুর্দান্ত পরিকল্পনা করছে আব্দুল রাবিকে নেওয়ার। তো দেখা যাক আব্দুল রাবি তিনি মোহনবাগান দলে সই করে কিনা, তো এবার সেটা সময়ের অপেক্ষা। তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু মালিক হালালের জন্য এখনো কিন্তু কোনো প্লেয়ারকে অফিসিয়াল করতে পারেনি। 6 তারিখ ইস্ট বেঙ্গল দলের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, তারপরে 11 তারিখ আরও গুরুত্বপূর্ণ ম্যাচ বলবো কলকাতা ডার্বি মোহনবাগানের বিরুদ্ধে। তাই আমি আশা করব যত দ্রুত ইস্ট বেঙ্গল তারা তাদের নতুন বিদেশি মালিক হালালের রিপ্লেসমেন্টকে নিতে পারবে তত তাদের জন্য বেটার। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল দলে কিন্তু একটা ক্রিয়েটিভ প্লেয়ারের কিন্তু অভাব দেখা দিচ্ছে। ক্লেটন সিলভা তিনি কিন্তু সেরকম ক্রিয়েটিভিটির ভূমিকায় কিন্তু পুরোপুরি পালন করতে পারছে না। তাই যত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল মালিক হালালের রিপ্লেসমেন্টটা নেবে তত তাদের দলের জন্য ভালো। এবং যতদূর জানা গেছে অলমোস্ট কোনো প্লেয়ারকে কিন্তু 50% কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তবে পুরোপুরি কনফার্ম না করলে কিন্তু সেই প্লেয়ারের নাম বলবো না, কারণ সেই প্লেয়ার যদি অন্য কোনো প্লেয়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার আপডেটটা ভুল হয়ে যাবে। তাই আপাতত কোনো প্লেয়ারের কিন্তু নাম আমি নিচ্ছি না। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে আলাদিন আজারিয়ার আপডেটটা দিই। আলাদিন আজারিয়া তার সঙ্গে নর্থ ইস্টের কিন্তু কন্ট্র্যাক্ট মে 31, 2025 শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আলাদিন আজারিয়া তিনি কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সেক্ষেত্রে আলাদিন তিনি যা পারফরমেন্স করছে অনায়াসেই বলতে পারি নর্থ ইস্টের থেকে কিন্তু অন্যান্য দলরা অনেক বেশি সাবলীল। এবং আলাদিন যা পারফরমেন্স করছে 13টা ম্যাচে 4টে অ্যাসিস্ট, 14টা গোল, 13টা ম্যাচে 18টা গোল কন্ট্রিবিউশন, বলাই যেতে পারে যে নর্থ ইস্ট দলকে কিন্তু তিনি একাই টানছেন। তাকে কিন্তু নেওয়ায় অবশ্যই কিন্তু আইএসএল এর অন্যান্য ক্লাব চেষ্টা করবে। তো আলাদিন আজারিয়ার সঙ্গে কিন্তু আর বলতে গেলে 4 মাস পরেই কিন্তু কন্ট্রাক্ট শেষ নর্থ ইস্টের। তো দেখা যাক নর্থ ইস্ট আলাদিনকে আরও 1 বছরের এক্সটেনশন করতে পারে কিনা, নয়তো আলাদিনকে কিন্তু হাতছাড়া করতে হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড দলকে। তাহলে বন্ধুরা এইবারে বলবো জেসন কামিংস তিনি কি সামান্য হতাশ মোহনবাগান দলের থেকে? কারণ গতকাল জেসন কামিংস তাকে যখন ম্যাচের পরে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেখানে কিন্তু জেসন কামিংস তিনি বলছিলেন মনটা সামান্য দুঃখ করেই যে প্রায় 3 মাস পরে তিনি পাঞ্জাব ম্যাচ এবং লাস্টের হায়দ্রাবাদ ম্যাচে স্টার্টিং লাইন আপে সুযোগ পেয়েছেন। তিনি বলছেন যে 3 মাস পরে আমি স্টার্টিং লাইন আপে সুযোগ পেয়েছি, যেটা আমার খুবই ভালো লাগছে এবং আমি অনেকটা ইউজড হয়ে গেছি যে সাবস্টিটিউট বেঞ্চ থেকে খেলতে আসার জন্য। অর্থাৎ আমি কিন্তু বলতেই পারি যে জেসন কামিংস তিনি যে লেভেলের এই মুহূর্তে কমিটমেন্ট দেখাচ্ছে, যে লেভেলের পরিশ্রম দেখাচ্ছে, অনায়াসেই কিন্তু তিনি মোহনবাগান দলের প্লেইং 11-এ ডিজার্ভ করে। তাই আমি মনে করি যে গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে যদি ডার্বিতে আসে তাহলে জেমি ম্যাকলারেনের বদলে একটা ম্যাচ স্টার্টিং দেওয়া উচিত জেসন কামিংসকে, কারণ কামিংস কিন্তু ডিজার্ভ করে একটা ম্যাচের স্টার্টিং লাইন আপ যখন গ্রেগ স্টুয়ার্ট আসবে তখন। তো বন্ধুরা আপনার এই নিয়ে বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।